কোনো স্কোরই কিন্তু আমি বলবো না সেফ। যদি আপনি আগে ব্যাট করেন, বাংলাদেশের চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 180 to 190 একটা স্কোর করার, যেটা আমি বলবো যে কিছুটা হলেও বাংলাদেশ স্বস্তিতে থাকতে পারে। শ্রীলঙ্কার প্রসঙ্গে একটুখানি আসতে চাইবো, যেহেতু শ্রীলঙ্কাতে আমরা অফেয়ারে বলছিলাম যে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান বেশি, তো সেক্ষেত্রে বাংলাদেশের একাদশে কোনো চেঞ্জেসের দরকার আছে কিনা? শুরুতে সাজিদ ভাই, এরপর অবশ্যই চেঞ্জ। আমি যেটা শুরুতেই বলেছি, বাংলাদেশের কিন্তু একটা চেঞ্জেস লাগবে। আপনার শ্রীলঙ্কা মানে প্রতিদিন 4 বলার নিয়ে আপনি ম্যাচ জিতবেন না। আবুধাবিতে আমরা জিতেছি, বাট দুবাইতে নাও জিততে পারে, এবং দুবাইয়ের উইকেটটা কিন্তু স্পিন ফ্রেন্ডলি অলওয়েজ। আপনি যদি দেখেন সবসময় স্পিন ফ্রেন্ডলি, এবং যখন লাস্ট কয়েক মাস আগে কিন্তু এই একই মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, সেখানেও কিন্তু স্পিনাররা ভালো করেছে, এবারও একইভাবে স্পিনাররা ভালো করছে। তো বাংলাদেশের স্কোয়াডে 2 জন অলরেডি স্পিনার আছে। নাসুম গত ম্যাচে যে পারফর্ম করেছে তাকে স্কোয়াড থেকে আপনি বাদ দিতে পারবেন না একাদশ থেকে। ঋষাদকে অবশ্যই দরকার আছে, কারণ রিস্কি স্পিনার বা চায়নাম্যান যারা, তারা কিন্তু দুবাইয়ে সবসময় ভালো করে। সবচেয়ে ভালো যারা রিস্কি স্পিনার আছে, তার চায়নাম্যান আছে, তারা ভালো একটা ইকোনমিটাও বেশ ভালো। দুবাই যদি আমরা ইতিহাস ঘেটে দেখি, তাদের অ্যাভারেজ 16, এবং যারা লেগ স্পিনার বা রিস্কি স্পিনার বা অর্থোডক্স, তারা কিন্তু 20-এর মতো গড়। সো অবশ্যই এই 2 জনকে আমাদের দরকার, নাসুম এবং ঋষাদকে। একই সঙ্গে শেখ মেহেদী, যদিও দুবাই শেখ মেহেদীর বা অফ স্পিনাররা খুব একটা সুবিধা করতে পারেন না, বাট যেহেতু যেটা বললাম যে অনেক লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান রয়েছে শ্রীলঙ্কা দলে, শেখ মেহেদী এফেক্টিভ হতে পারেন, যদিও তার রেকর্ড শ্রীলঙ্কার এগেনস্ট কিন্তু খুব একটা ভালো না। সো এই চেঞ্জেসটা দরকার। অনেকে হয়তো বা বলবে যে সাইফ হাসান গত ম্যাচে খুব একটা ভালো করেনি, স্ট্রাইক রেট বিবেচনায়, কিন্তু রানটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। বাংলাদেশ কিন্তু অনেকক্ষণ ওপেনিং উইকেটটা টিকে ছিল। সো আমি বলবো যে সাইফ হাসানকে আবার রিটেন করা, জাকের আলীর জায়গায় আই উইড প্রেফার যে শেখ মেহেদীকে, অথবা যদি টিম ম্যানেজমেন্ট চায়। Elko Cable, bringing power to life. তানজিম সাকিবও কিন্তু একজন ভালো অপশন হতে পারেন। ফাস্ট, ভালো জোরে বল করতে পারেন, ভালো লাইন মেনটেন করতে পারেন, এবং একই সঙ্গে তিনি অ্যাগ্রেসিভ, যেটা আসলে খুব দরকার এরকম ম্যাচে। সো এই চেঞ্জেসটা হলে আই থিঙ্ক বাংলাদেশ ভালো করার একটা ভালো পসিবিলিটি আছে। আর পারভেজ হোসেন ইমনের কথা অনেকে আমরা দেখেছিলাম যে লিখছে যে পারভেজ হোসেন ইমন খুবই এক্সপ্লোসিভ ব্যাটার। এখন বাংলাদেশে যারা খেলছে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট, তার সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। কিন্তু আপনি যদি তার হিস্ট্রি ঘেটে দেখেন, তার স্ট্যাটস দেখেন, ক্যারিয়ারে 430 রান করেছে, 3 ম্যাচেই করেছেন প্রায় 200+, মানে মোর দেন 50% রান করেছেন 3টা ম্যাচে। একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন ইউরির সাথে, আর 2 50। সো তার চেয়ে বড় কথা, শ্রীলঙ্কান যে পেসার রয়েছে নুয়ান তুষারা, গত ম্যাচেও কিন্তু খুব ভালো বোলিং করেছিলেন। এই তুষারার বলে কিন্তু সবসময় বাংলাদেশিরা স্ট্রাগল করে, বিশেষ করে লেফট হ্যান্ডের ব্যাটসম্যানরা। সো আমি বলবো যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যদি একটা কম্বিনেশন থাকে ওপেনিংয়ে, বাংলাদেশের জন্য অবশ্যই এটা ভালো হবে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাটিং অর্ডারে যদি আমি বলি যে আপনারা কি একদম ব্যাটিং অর্ডারটা যেভাবে রয়েছিল লাস্ট ম্যাচে, সেটা নিয়ে কি সন্তুষ্ট কিনা? আমি বেলিম ভাইয়ের কাছে এটি শুনবো। না, সন্তুষ্ট না। কেন, আমি সবসময় বিশ্বাস করি যে আপনি যখন একটা ব্যাটসম্যানকে খেলাবেন, যদি সোহানের কথা বলি, তো আপনি ওকে একদম ওর জায়গায় খেলাবেন। কেন, যেটা কালকে যেটা একটু আগে বললাম আমি, যে আমরা করলাম কি, আমরা 4টা বোলার নিয়ে আমরা ব্যাটিং লাইনটা বাড়ালাম। ওটা আপনি খুব লাকিলি জিতছে। আপনি ওই 2টা আপনি আমাদের যে অকেশনাল বলার অলমোস্ট 55 রান দিয়েছে। 55 রান কোনো ব্যাপার না, মানে একদম টপ বোলারে সার্ভাইভ করতে পারছে না। যদি T20 ফর্মেট, আপনি ওখানে কীভাবে চান্স দেবেন? তো ওই একটা জায়গায় আমি মনে করি যদি সোহানকে আমি খেলাই, তাহলে আমি হয়তো উপরেই খেলাবো। ধরেন হৃদয়কে বসিয়ে আমি ওকে টপ জায়গায় সুযোগ দেবো, আদারওয়াইজ আমি খেলাবো না। কারণ ওর জন্য ভেরি টাফ। একটা পিওর ব্যাটসম্যান, উনি কিপিংও করে থাকেন, যেহেতু কিপিং আমাদের ক্যাপ্টেনই কিপিং করে থাকেন, কোনো সুযোগ নেই ওই জায়গাটায়। আর ওই জায়গায় আমি মনে করি যে যদি সোহানকে খেলানো হয়, তাহলে ওনাকে টপ অর্ডারে খেলে আপনি আরেকটা বলার আইডিয়া চেঞ্জ করবেন, জাকিরের জায়গায় হোক বা আর একটা বোলার তো অবশ্যই ঢুকবে। তাহলে বেলিম ভাই বলছেন যে টপ অর্ডারে একটা পরিবর্তন আসলে, মানে আসাটা উচিত লাস্ট ম্যাচে। যদি আমরা যদি আপনি ওই জায়গাটা যদি সোহানকে না খেলিয়ে আপনি একটা ব্যাটসম্যান, একটা বোলার কমিয়ে আপনি সোহানকে উপরে দেবেন, বলারটাও জায়গায় খেলাবেন, মানে 2টা চেঞ্জ আপনি করবেন। তো সেক্ষেত্রে কি অ্যাডভান্সটা কালকে একটু অ্যাডভান্টেজ শ্রীলঙ্কা পাচ্ছে কিনা? কারণ কালকে তো দুবাইতে হচ্ছে, এবং দুবাইতে একটা ম্যাচ শ্রীলঙ্কার আগে খেলেছে, বাংলাদেশের এটি প্রথম ম্যাচ হচ্ছে। তো সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ শ্রীলঙ্কার জন্য থাকছে কিনা? শ্রীলঙ্কার জন্য অ্যাডভান্টেজ আমি বলবো যে মনে হয় না, কারণ উইকেট আগে খেললো বাংলাদেশে এই মাঠে অনেক ম্যাচ খেলেছে। আপনার T20 ওয়ার্ল্ড কাপে খেলেছে, লাস্ট এশিয়া কাপে খেলেছে। সো মাঠটা সম্পর্কে বাংলাদেশ জানে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার সাথে ম্যাচটা বাংলাদেশ এই মাঠেই খেলেছিল। সো আমি বলবো যে গুড, মানে ভালো ক্রিকেট খেলতে হবে বাংলাদেশ দলকে। যেমন গত ম্যাচে একটা টার্নিং পয়েন্ট ছিল সোহানের রান আউটটা, সোহান যে একটা দারুণ ফিল্ডিং করেছে। সো এরকম কিন্তু ভালো ফিল্ডিংটা খুব দরকার। এবং
আপনি সব বলে কিন্তু 6-4 মারতে পারবেন না। টি-20 গেমটা কিন্তু এমন না যে আপনি মোহাম্মদ নাবি যেটা করেছিলেন কালকে লাস্ট ওভারে 5টা ছক্কা মেরে 32 রান নিয়েছে, আপনি সব ম্যাচে 6-4 মারতে পারবেন না। বাট আপনি যদি ওভারে একটা 4 মারেন, যদি বাকি 5 বলে 5টা সিঙ্গেলস নেন, তারপর কিন্তু 9 রান। সো দুবাইয়ের স্টেডিয়ামের 2025 সালে যদি আমি বলি অ্যাভারেজ স্কোর মাত্র 127 টি-20তে যে 5টা ম্যাচ হয়েছে, কিন্তু এখানে বাংলাদেশ 2022-এ 130 রান করে কিন্তু হেরে গেছে শ্রীলঙ্কার কাছেই। সো এখানে কোনো স্কোরই কিন্তু আমি বলবো না সেফ। যদি আপনি আগে ব্যাট করেন, বাংলাদেশের চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 180 to 190 একটা স্কোর করার, যেটা আমি বলবো যে কিছুটা হলেও বাংলাদেশ স্বস্তিতে থাকতে পারে। এবং যদি আগে বোলিং করে 150-এর মধ্যে যদি আটকাতে পারে, আই থিঙ্ক এটা চেস করার মতো। অবশ্যই সাজিদ ভাই প্রেডিকশনে আমি আসতে চাইবো, কিন্তু আমাদের আসলে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা টিমের আমরা পারফরমেন্স যেরকম দেখি বা ওখানকার আমরা পুরনো পারফরমেন্স অনুযায়ী আমাদের বর্তমান পারফরমেন্সটাকে যখন কম্প্যারিজনে যাই, ওটা কেন জানো যে আমাদের সব থেকে বেস্ট টিম যদি বলি এখনকার সময় ইন্ডিয়ার সাথে আমরা অনেকটা দূরে চলে যাই।